সংসদে সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি অভিযোগ করেন 5 মাস না যেতেই সরকারকে নানাভাবে অস্থির করছে বিরোধী দল। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে 71 টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানা ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়। ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তো বা এই অপতথ্য গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের 5 মাস না যেতেই অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলেই সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া ঠিক হবে না বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, 24-এর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেনি এখন পর্যন্ত আওয়ামী লীগ। এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই, তাই রাজনীতিতে তাদের সক্রিয় করা অন্যায় হবে। দেশ সুন্দরভাবে পরিচালিত করতে সরকারকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান তিনি। আমি বলতে যাচ্ছি, আমরা যতই চিৎকার দিই, সকল আমলের সকল সরকার চিৎকার দিয়েছে, মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি। মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে। সরকারের কূটনৈতিক ব্যর্থতার জন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ
নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে গণঅভ্যুত্থানের উপর নির্মিত স্থির চিত্র প্রদর্শনী জুলাই এখনও শেষ হয় নাই পরিদর্শন শেষে এই অভিযোগ করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জুলাই সনদের মতোই আওয়ামী লীগকে ঠেকানোর ব্যাপারেও সরকারের অবস্থান নড়বড়ে বলে মন্তব্য করেন। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার দেশ পরিচালনায়ও ব্যর্থ হবে বলে জানান তিনি। তার দাবি, সরকার জনগণের আস্থা হারিয়েছে, তাই শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। আমরা দেখলাম যে দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। সড়কে নিরাপত্তায় 12 দফা সুপারিশ করেছে জনকল্যাণমুখী সংগঠন নিরাপদ সড়ক চাই। সকালে শিল্পকলা একাডেমিতে সংগঠনটি আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, আধুনিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সকল মানুষের অধিকার রক্ষা করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত ফারুকী। নিরাপদ সড়কের দাবিতে 33 বছরের পথ চলায় এই সমাবেশে সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণে জাতীয় কর্মপরিকল্পনা, বাস্তবায়িত 12 দফা সুপারিশ উপস্থাপন সহ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, কেউ কারো প্রতিপক্ষ নয়। নিরাপদ সড়ক বাস্তবায়নে দেশবাসীকে সচেতন সহ সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। আমরা একে অপরের প্রতিপক্ষ নই, আমরা সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়ন ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, সরকারের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানোই নয়, একটি সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা। বর্তমান সরকার একটি আধুনিক, নিরাপদ, জবাবদিহিমূলক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণ, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ সময় নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নিশ্চার অবদানের কথা তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশে নিরাপদ সড়ক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে আসছে সংগঠনটি। নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা কারোরই কোনো ব্যক্তিগত দাবি নয়। আমরা প্রয়োজনে আমাদের সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এখানে আছেন, প্রয়োজনে ওনারাও ডাকবেন। আমরা এই বিষয়টা নিয়ে যার যেখানে যতটুকু শক্তি আছে আমরা চেষ্টা করে যাব। এ সময় সংগঠনের পক্ষ থেকে নিরাপদ সড়ক বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়। আপনারা আমার পাশে থাকেন, যেভাবে আপনি আমার বাবার পাশে ছিলেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সে যে স্বপ্ন নিয়ে 1993 সালে যে যাত্রা শুরু করেছিল, আজকে 33 বছর হয়ে গেল, এটা ইনশাআল্লাহ আমরা আরো 33 বছর এগিয়ে নিয়ে যাব। মাননীয় চেয়ারম্যানের সিফাত ফারুকী, 71, ঢাকা। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করার এই দুই কমিশন মাসের পর মাস নেতৃত্বহীন। অংশীজনরা বলছেন, এর ফলে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা চ্যালেঞ্জের মুখে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার সময় জারি করা অধ্যাদেশ রহিত করার প্রতিবাদ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন 13 এপ্রিল। আবার মার্চের 3 তারিখ দায়িত্ব ছেড়ে দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও 2 কমিশনারও।
মানবাধিকার কমিশনের জন্য নতুন আইন প্রণয়ন করার পথে সরকার, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। নতুন আইনের খসড়া অনুযায়ী গুম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারবে না কমিশন। আমরা তো বিগত দিনেও দেখেছি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তো পুলিশ থানার তো পাওয়ার ছিল সেই অভিযোগে মামলা নেওয়ার, মামলাই নেয়নি বিগত দিনে, এমনকি জিডি পর্যন্ত নেয়নি। অন্যদিকে দুদকের জন্য নতুন কমিশন গঠনের লক্ষ্যে 22 জুন 2026 তারিখে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অপেক্ষা এখন কারা নিয়োগ পাচ্ছেন সংস্থাটিতে। দুদক নামক যে প্রতিষ্ঠানটি, সেটি গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত যেই বলবো যে অনিশ্চয়তা, সেটারও আমরা জবাব দিক থেকে যেরকম পাচ্ছি না। কোনো অবস্থায় মনে করি না যে সরকার তার নীতির সাথে, তার ঘোষণার সাথে, তার অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে করছে না। কেন করছে না সেই প্রশ্নের জবাব সরকার দিতে পারবে, কিন্তু আমরা মনে করি যে এই পদ থেকে সরে এসে এই কমিশনটিকে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ যেন সৃষ্টি করা হয়। আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনারদের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো নতুন অনুসন্ধান শুরু, মামলা দায়ের বা চার্জশিট জমা দেওয়া যাবে না। অন্যদিকে শীর্ষ নেতৃত্ব না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। গুরুত্বপূর্ণ দুই কমিশনের এমন দুরবস্থাকে জবাবদিহিতা আর সুশাসনের ঘাটতির সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। এই যে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা বা এই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে হয় বাতিল করা অথবা যে স্থগিত রাখা, অর্থাৎ একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটি বর্তমান সরকার চায় কিনা সেই প্রশ্নটা এখন জোরালোভাবে উঠে আসছে। এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। দুদকে নিয়োগ দেওয়া সার্চ কমিটির কাছে বিজ্ঞপ্তির পর চেয়ারম্যান ও কমিশনার পদে 40 জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আর আইনি সংস্কারে মার প্যাঁচে জাতীয় মানবাধিকার কমিশন। রাষ্ট্রীয় তদারকি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়লে বা অকার্যকর হয়ে উঠলে শেষ পর্যন্ত সাধারণ জনগণের অধিকারই ক্ষুণ্ণ হয়। তাই জবাবদিহিতা, সুশাসন আর ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে এই কমিশনগুলোকে অবিলম্বে কার্যকর করার দাবি এখন সর্বত্র। শাহনাজ শারমিন, 71, ঢাকা। নেত্রকোনায় ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেফতারের পর নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব 14। শুক্রবার বিকেলে তাকে থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হবে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাত 12টার দিকে ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেফতার করে র্যাব। মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী 15 বছর বয়সী এক কিশোরী এবং অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে কুপ্রস্তাব দিতেন রিপন। গত 30 জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে মগরা নদীর উত্তর পাড়ে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। এ ঘটনায় গত 5 আগস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে নজরদারি চালায় র্যাব। প্রায় 2 বছর ধরে 10-এর ঘরে আটকে রেখে অবশেষে নীতি সুধার কমালো বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে 0.5%। এতে ঋণ প্রবাহ কিছুটা বাড়লেও বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, পুরোপুরি সুফল পেতে জ্বালানি সংকটের সমাধান করতে হবে। আর ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে আনার পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে যে বিফল হয়ে দীর্ঘ 21 মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর শেষে নীতি সুধার কিছুটা কমালো বাংলাদেশ ব্যাংক, যা 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। ফলে বন্ধ কারখানা চালু হবে, শিল্পায়নে গতি আসবে, এমনটাই মনে করে কেন্দ্রীয় ব্যাংক। যে সকল বন্ধ কলকারখানা বন্ধ অবস্থায় আছে বা খুঁড়িয়ে স্রোতগতিতে চলছে, তারা পূর্ণ শক্তিতে চলতে পারবে এবং তাদের জন্য ব্যাংক অ্যাভেলেবেল অর্থ যোগান দিতে পারবে এবং যে সুদ হার হবে সেটা বিয়ারেবল হবে এর জন্য, ব্যবসায়ী বা ঋণ গ্রহীতার জন্য। এই পার্সপেক্টিভে আসলে লেন্ডিং রেটটা কমানো, পলিসিটা কমানো।
ছয়ের ঘরে নামিয়ে আনার প্রত্যাশা থাকলেও মূল্যস্ফীতি এখনও 9% বেশি। এমন বাস্তবতায় নীতি সুধার কমানোই মূল্যস্ফীতির উপর উল্টো প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বললেন, এতে করে ঋণ প্রবাহ কিছুটা বাড়তে পারে, তবে বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে সেটিও আশা করা ঠিক হবে না। এখন যেটা 50 বেসিস পয়েন্ট যেটা কমানো হয়েছে, সেটার ফলে আমাদের যারা বিনিয়োগকারী তারা হয়তো কিছুটা কম সুদে তারা তাদের ঋণ পাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু এইটা দিয়ে যে আমাদের বিনিয়োগ একবারে চাঙ্গা হয়ে যাবে সেটাও বলা যাবে না। আমাদের জ্বালানির সংকট আছে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এখনো হাই, আমরা সিঙ্গেল উইন্ডো বা লজিস্টিক্স পলিসিও বাস্তবায়ন ওইভাবে এখনো করতে পারিনি। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যস্ফীতি, দেশি বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুধার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একদিকে জ্বালানি সংকট নিরসন, অন্যদিকে ব্যাংকের সুদের হার এক অঙ্কের ঘরে না নেমে আসলে সুফল মিলবে না বলেও মত উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কমিয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি, এবং পরবর্তীতে যদি ব্যাংকের সুদের হার যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে ব্যবসায়ীদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আদারওয়াইজ এই 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিন ব্যবসা টিকে থাকতে পারবে না। এটা হয়তো গভর্নমেন্টের একটা গুডউইলের একটা গেস্টার, যে তারা চেষ্টা করছেন এক ধরনের ব্যালেন্স আনার জন্য, যে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুটো বিপরীতমুখী সমস্যা। তো সেইখানে একটা ব্যালেন্স আনার জন্য তারা হয়তো এটা একটা টেস্ট কেস হইতে পারে, যে 0.5% কমানোর ফলে এটার রিয়াকশন কোন দিকে কী হয় সেটা দেখার জন্য। সো এটা যদি ভালোভাবে কাজ করে, আমার নিজের অনুমান বা প্রত্যাশা এটা যে আগামী দিনে হয়তো পলিসি এই রেটটা আরেকটু কমতে পারে, যদি এটা মানে বাংলাদেশ ব্যাংক সাকসেসফুলি কন্ট্রোল করতে পারে। এই ব্যাংক কর্তা অবশ্য মনে করেন, নীতি সুধার কমার ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়তে পারে। এই সুধারটা কমানোটা আপনার অর্থনীতিতে একটা গ্রোথ, ক্রেডিট গ্রোথের ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। বিনিয়োগ কিছু হলেও অবশ্যই বাড়বে এবং তাতে তো আলটিমেটলি কর্মসংস্থান বাড়বে। অ্যাট দ্য সেম টাইম জ্বালানি যে আমাদের যে জ্বালানির যে সরবরাহ, সেই ব্যাপারটায় যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেটাও সাইমালটেনিয়াসলি দেখতে হবে। এই তাহলে একসাথে তাহলে দুটো যদি আমরা ঠিকভাবে এনশিওর করতে পারি তাহলে হয়তো বিনিয়োগের প্রবৃদ্ধিটা হবে। উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। গত জুন শেষে প্রবৃদ্ধি ছিল 4.47%, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এদিকে বিনিয়োগেও গতি ফেরেনি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। চট্টগ্রামের কাঁচা বাজারে কিছু সবজির দাম সামান্য কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনে। বৈরী আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ও চালের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতারা বলছেন, ঠিকঠাক মনিটরিং না থাকায় বাজারে অস্থিতিশীল অবস্থা রয়েছে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বাজারে ঢুকতেই চোখে পড়ে সবজির বাড়তি দাম। বিক্রেতাদের দাবি, বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় দাম এখনও স্বাভাবিক হয়নি। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকা, ঝিঙ্গা 100, পটল 70 টাকা, টমেটো 140 এবং বরবটি 80 থেকে 100 টাকায়। বৃষ্টির কারণে একটু সরবরাহ কমে গেছে, সেই জন্য দাম একটু বেশি। বেগুন 120 টাকা করে কেজি, বেগুন 160 টাকা কেজি। গত সপ্তাহে সবজি নিয়ে তেমন একটা চিন্তা করি না আমাদের অবস্থানগত কারণে, কিন্তু এখন আমাদেরকে ওটাও চিন্তা করতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়, আর 10 টাকা বেড়ে সোনালী মুরগির দাম দাঁড়িয়েছে 350 টাকায়। বেড়েছে দেশি মুরগির দামও। অন্যদিকে ডিমের দাম ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1050 টাকায়। ব্রয়লার মুরগি আমরা 210 টাকা বিক্রি করতেছি, সোনালিটা 350 আর দেশিটা 660-70 এর। গত সপ্তাহের তুলনা প্রতি ডজনে 5 থেকে 10 টাকা বাড়ছে। মাংসের দামটা বাড়ে নাই, এখন আমরা 1050 টাকা হইতে 1000 টাকা ভিতরে বেশি, আর হাড্ডিওয়ালা সিনার মাংস বেশি 900 হইতে 800 হইতে 850 টাকা করে। টানা বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বহু জেলে। এতে বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। আবহাওয়া এখন বর্তমানে খারাপ, বোট কিন্তু যাচ্ছে না।
এই 2-1 দিনের ভিতরে বোট শেষ হয়ে গেলে মাছের দাম বেড়ে যাবে। তেলাপিয়া বেচতাম আপনি 250 টাকা, এখন 300 টাকা। দেশি মাছটা একটু দাম বেশি। বাজারে বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম, পাশাপাশি চালের দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা। 5 থেকে 10 টাকা বেড়ে পেঁয়াজ 60 টাকা, আদা 130 ও রসুন 140 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে রসুন ছিল 120 থেকে 125 টাকা, এই সপ্তাহে এসে 130 থেকে 135 টাকা পার কেজি, 5 টাকা করে বাড়ছে। নর্মাল চাউল কাটারি আতপ সবগুলোতে 2200-2300 টাকার উপরে। গ্রাম অঞ্চল থেকে এখানে আস্তে আস্তে জিনিসের দাম ডাবলের চেয়ে বেশি হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে দাম কমতে পারে। তবে ক্রেতারা বলছেন শুধু আশ্বাস নয়, কার্যকর বাজার তদারকির মাধ্যমেই স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আগামী 5 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে চলতি মাসের 13 তারিখের পর থেকে সিলেটে ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিন বৃষ্টির তীব্রতা বাড়বে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নীরা রিপোর্ট। শ্রাবণ মাসে বৃষ্টি ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। সে নিয়ম মেনে আগামী 5 দিন বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা চলতি মাসের মধ্যভাগে এসে বাড়বে। বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তো বা কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা একদম বেশি থাকার সম্ভাবনা কম। এ সপ্তাহের শেষের দিকে আমি বলেই দেই যে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের তীব্রতা প্রতিদিনই একটু বেশি থাকবে, খুলনা বরিশালও থাকবে। তাছাড়া 13 তারিখের পর থেকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টি হলেও গরম কমবে না। বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও নেই বন্যার শঙ্কা। নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী 5 দিন কোনো নতুন কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নাই। জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে, এক্সট্রিম লেভেলের কোনো বন্যার সম্ভাবনা নাই। শুধু বন্যায় নয়, আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। শারমিন নীরা, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।